সংস্কার মানে কিন্তু আইনি পরিবর্তন না। সত্যিকার অর্থে পরবর্তীকালে নির্বাচিত যে সরকার আছে, ওনারা যদি এই সংস্কার কার্যক্রমকে আন্তরিকভাবে এগিয়ে নিয়ে না যান, তাহলে আমরা কাঙ্ক্ষিত সুফল পাবো না। যখন 99 ইয়ার্সের লিজ নেওয়া হয়, যারা লিজটা নেন জমি, ওনারা যদি এটা কোনো রকম হস্তান্তর করতে চান, অনেক ক্ষেত্রে রাজুকের থেকে বারবার পারমিশন নিতে হয়, এবং এটাতে চরম ভোগান্তি হয়, চরম দুর্নীতি হয়। রাজুকের কারো কারো বিরুদ্ধেও তো দুর্নীতির অভিযোগ আছে। সেই হয়রানিটা, এই ভোগান্তিটা কমানোর জন্য এই প্রক্রিয়াটাকে সহজ করা হয়েছে। 99 ইয়ার্স যখন লিজ নিবে, প্রতি পদে পদে ওনাকে এটা হস্তান্তর করার জন্য বা কাউকে ভাড়া দেওয়ার জন্য বা আপনার যে কোনো ধরনের চুক্তি করার জন্য বারবার রাজুকের পারমিশন নিতে হবে না। অর্থাৎ রাজুকের ইন্টারফারেন্সটা কমানো হয়েছে। এটার সাথে সাথে এটাও আলোচনা হয়েছে যে বিভিন্ন যারা বেসরকারি ডেভেলপাররা আছেন, তারা আপনার ক্রেতাদের উপর প্লট বা যারা ফ্ল্যাট ক্রয় করেন তাদের উপর নানা রকম শোষণ করে থাকেন। যে একটা দামে হয়তো প্লটটা বিক্রি করে দিলেন বা ফ্ল্যাটটা বিক্রি করে দিলেন, ওই ফ্ল্যাট আবার আরেকজনের কাছে যখন বিক্রি করতে যায়, তখন তাদেরকে আবার টাকা দিতে হয়, একটা নির্দিষ্ট অঙ্কে বিক্রয় মূল্যের অংশ দিতে হয়। আপনারা জানেন যে এই দেশে বড় বড় যারা ভূমিদস্যু আছে, তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে এই ধরনের, এবং তারা ফ্ল্যাট মালিকদের উপর নানান ধরনের নতুন নতুন ট্যাক্স কার্ড বিভিন্নভাবে অর্থ আদায় করেন, একটা মাফিয়া রাজ্য প্রতিষ্ঠা করেন কোন আপনার ডেভেলপারদের বিরুদ্ধে, বা আমরা যাদেরকে ভূমিদস্যু বলি তাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন রয়েছে। তো এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এই সংক্রান্ত যে বিধি আছে, বেসরকারি আপনার প্লট বরাদ্দের ক্ষেত্রে বা বেসরকারি আপনার যারা আছেন ডেভেলপার আছেন, এই সংক্রান্ত যে সংশ্লিষ্ট যে বিধি আছে, সেখানেও দ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত, সংশোধনী আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে আপনারা এই ডেভেলপারদের কাছ থেকে, বড় বড় ডেভেলপারদের কাছ থেকে যারা প্লট, বিশেষ করে যারা আপনার ফ্ল্যাট নিবে, তারা যাতে বাড়তি ভোগান্তির শিকার না হয়। আমি আরো বেশি যেটা শুনি যে নানান ধরনের আপনার দুদক অফিসে হাজির হতে বলার মধ্যে দিয়ে নানান ধরনের হয়রানি করা হয় মানুষকে, আবার প্রকৃত অপরাধীকে আপনার যে কোনো কারণে ধরা হয় না, এই ধরনের অভিযোগগুলো শুনেছি। এই সমস্ত অভিযোগ আপনার আমলে নেওয়ার জন্য এই অভ্যন্তরীণ জবাবদিহিতা বৃদ্ধি করার প্রয়োজন আমরা অনুভব করছি। আমরা যে সংস্কারগুলো করেছি, ধরেন এক্ষুনি আমি এটার কোনো ইম্প্যাক্ট এক্ষুনি আমি পাবো না, এটা টাইম লাগবে, কিন্তু যা যা দরকার, আপনি জুডিশিয়ারিতে খবর নিয়ে দেখেন, সেখানে মামলার জট কমানোর জন্য যা যা দরকার, আমরা যতটুকু জানা আছে আমাদের সমস্ত সংস্কারই আমরা করার চেষ্টা করছি। হয়তো আপনার অধিকাংশই করে ফেলেছি, অল্প কিছু বাকি আছে। সিআরপিসি, সিপিসি অ্যামেন্ডমেন্ট করেছি, তারপর লিগালি অধ্যাদেশে অ্যামেন্ডমেন্ট করেছি, আপনার জজ কোড, তারপরে ক্রিমিনাল কোড আলাদা করে দিয়েছি, স্পেশালি ট্রায়াল করবে এরকম ডেজিগনেট করেছি। নিম্ন আদালতে বিচারক কর্মচারী আপনারা জানেন তাদের ব্যাপারে, নিয়োগের ব্যাপারে অনেক দুর্নীতি হয়, এটা জুডিশিয়াল সার্ভিস কমিশনের কাছে দিয়ে দিয়েছি। যা যা জানা আছে করেছি। তারপরও যে যখন সাজেশন দেয়, আমরা যাওয়ার আগে যতটুকু পারি করে যাব। কিন্তু আপনাদেরকে আমি সবসময় একটা জিনিস বলি, সংস্কার মানে কিন্তু আইনি পরিবর্তন না। আপনি দেখবেন পৃথিবীতে অনেক দেশে অসাধারণ সব আইন আছে, আমাদের পরিবেশ আইন দেখবেন অসাধারণ আইন, পরিবেশে কি অবস্থা দেখতেই পাচ্ছেন। তো আমরা আইন করে দিয়ে যাব, এখন আইন করে দিয়ে কিছু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারও নিব আমাদের অল্প সময় যতটুকু সম্ভব। সত্যিকার অর্থে পরবর্তীকালে নির্বাচিত যে সরকার আছে, ওনারা যদি এই সংস্কার কার্যক্রমকে আন্তরিকভাবে এগিয়ে নিয়ে না যান, তাহলে আমরা কাঙ্ক্ষিত সুফল পাবো না। কিছুদিন পর পর এই ধরনের কথা বলেন, কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক, আপনি যদি দেখতেন আপনারা অবাক হয়ে যেতেন। তা আমরা মনে করি এটা হয়তো রাজনৈতিক কৌশলের অংশ, বা হয়তো জেনুইন কনসার্ন আছে। তো আমার কাছে আমরা এগুলি নিয়ে নিজেরা কথা বলি আর ভাবি যে আসলে ওনারা কি বলতে চান। আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে, বিএনপি, জামাত, এনসিপি মানে তখনকার ছাত্র নেতারা, ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। এবং আমি যখন ওনাদের সাথে কথা বলি, তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই খুশি আছেন। অ্যাটলিস্ট বিএনপি আর জামাতকে মনে হয় খুবই খুশি আছেন মনে হয়। তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করেন। তো আমরা এটা নিয়ে বিচলিত না, আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো, এরকম একটা অবস্থায় আছি। আপনারা জানেন আমি একটা মতামত দেওয়ার জন্য একটা খুব আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব ছিলাম, কিন্তু এখন আমার পক্ষে সব বিষয়ে মতামত সবসময় দেওয়া উচিত না। আমরা আশা করব ইলেকশন কমিশন এই বিষয়টা দ্রুত রিজলভ করে, যেন অরিজিনাল যে আপনার 116 ছিল 1972 সনের সংবিধানে, সেটাকে রেস্টোর করেছে হাইকোর্ট। এটার বিরুদ্ধে আবার আপিলের ডিভিশনে যাওয়া হতে পারে। তো আমরা আপনার বর্তমানে যেহেতু আপিলের ডিভিশনে যাওয়া হয়েছে, আমরা বর্তমানে সংশোধিত যে 116 আছে সেটার আলোকেই ড্রাফটটা করেছি।
তো চূড়ান্ত অনুমোদন হওয়ার আগে যদি আবার আপিলেট ডিভিশনে কোনো রায় আসে সংশোধন করব। আমরা মানে সাংবিধানিক বাধ্যবাধকতা বা সাংবিধানিক অবস্থাটার প্রতি সচেতন থেকে পরিবর্তনগুলো করছি। বিচার বিভাগে দুই ধরনের কর্মকর্তা থাকে, হ্যাঁ, একটা আইন মন্ত্রণালয়, এক হচ্ছে যারা অধস্তন আদালতের বিচারক, রাইট, আর হচ্ছে মন্ত্রণালয়ে অনেক বিচার বিভাগ কর্মকর্তা আছেন, সলিসিটর উইং এ আছেন, ওপিনিয়ন শাখাতে আছেন, এমনকি সাব রেজিস্ট্রার আইজিআর অফিসে আছেন, আইন কমিশনে বিচার বিভাগ কর্মকর্তারা আছেন, প্রশাসনিক দায়িত্ব পালন করেন, নির্বাচন কমিশনে আছেন, দুদকে আছেন, বহু জায়গা, পার্লামেন্ট আছে, বহু জায়গা আছে। তো একটা হচ্ছে যারা বিচারকের দায়িত্ব পালন করেন আইন মন্ত্রণালয়ে, তারা এই অধ্যাদেশটা হয়ে গেলে তারা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে যাবে, তাদের বদলি, পদায়ন, পদোন্নতি ইত্যাদি। কিন্তু যারা বিচারিক কার্যক্রম করেন না, প্রশাসনিক কার্যক্রম করেন আইন মন্ত্রণালয়ে, তারা আইন মন্ত্রণালয়ের আন্ডারেই থাকবে। এটাই স্পিরিট। পৃথক সচিবালয় গঠনের সব দেশে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। বাংলাদেশের সিটিজেন বাইরে থাকলে, বাংলাদেশের সিটিজেন, আপনি বাংলাদেশে, ধরেন আপনি বা আমি বা আপনি যদি এমন কোনো অপরাধ করি যেটা আমেরিকায় সংঘটিত হচ্ছে, মানি লন্ডারিং বা যে কোনো পদ্ধতি হোক, তাহলে তো আমার বিচার করতে পারবেই। বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক, তাদের দুর্নীতির ক্ষেত্রেও দুর্নীতি দমন কমিশন তাদের এখতিয়ার রাখবে। বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক। না ভোটের বিধানটা, আগে যে না ভোটের বিধান ছিল ওইটা না, কিন্তু না ভোটের বিধানটা আপনি কারেক্ট প্রশ্ন করেছেন। এখন শুধুমাত্র যে সমস্ত সংসদীয় এলাকাতে একজন প্রার্থী থাকবে, শুধুমাত্র সেখানে না ভোট হবে। একজন প্রার্থী, আমরা চাই না বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ ইলেক্টেড হয়ে যাক। আপনাদের জন্য সুযোগ থাকে বলার যে না তোমার আমরা চাই না। পলাতক হচ্ছে আদালত যখন পলাতক ঘোষণা করে। আপনি আদালত যেদিন আপনাকে আসতে বলছে, সেদিন যখন আপনি আসছেন না, তারপর পত্রিকাতে একটা বিজ্ঞাপন দিল, তারপর আপনি আসছেন না, আদালত আপনাকে পলাতক ঘোষণা করবে। সেটা বিচার চলাকালীন সময়ই পলাতক হয়।